আমরা শুরু করি। সেন্টেন্স কারেকশনটা হচ্ছে তোমাদের, এটা সেন্টেন্স কারেকশনটা তোমাদের কি কি ভিত্তিক আসতে পারে সেই জিনিসটা আগে আমাদের জানতে হবে। অর্থাৎ সেন্টেন্স কারেকশনটা কোন কোন ভিত্তিক কি কিসের কিসের আসতে পারে পরীক্ষায় তোমাদের। একটা হচ্ছে তোমাদের আর্টিকেল জাতীয় সমস্যা থাকতে পারে, আর্টিকেল জাতীয় সমস্যা থাকতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ বিষয়ে, অ্যাডজেক্টিভ নাউন নিয়ে ঝামেলা থাকতে পারে। তারপরে দেখবা প্রিপোজিশন নিয়ে ঝামেলা থাকতে পারে। হুম। এরপরে দেখবা তোমার হচ্ছে ওই যে রিডান্ডেন্সি এরর, অর্থাৎ আমরা যে দ্বিরুক্ত বলি বাংলায়, রিডান্ডেন্সি এরর নিয়ে কি হতে পারে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে তোমার কনজাংশনের অসমতা একটা বিষয় আছে, ধরো একটা জায়গায় এই কনজাংশনটা হবে, সেই কনজাংশনটা দিল না, তোমার সঠিক কনজাংশনটা বসাইতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার প্রোনাউন, প্রোনাউন নিয়ে ঝামেলা হতে পারে, প্রোনাউন নিয়ে। তারপরে হচ্ছে তোমার ইডিয়মস এবং ফ্রেজেস, ফ্রেজাল ভার্বস, এইগুলো থেকে তোমাদের এই সেন্টেন্স কারেকশন গুলো দিতে পারে। ইজি ইজি সেন্টেন্স কারেকশন দিবে, জাস্ট তোমাদের একটু খেয়াল রেখে আনসার দিতে হবে। বুঝা গেল? তাহলে আমরা শুরু করি। হ্যাঁ নুসাইফা, আজকে হচ্ছে আমাদের, আমরা সেন্টেন্স কারেকশন করতেছি। আচ্ছা, তাহলে আমরা প্রথম এখানে দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং পিকচার, দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং পিকচার লিখলাম আমরা। দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং পিকচার, এটা কি হবে বলেন দেখি? সঠিক আনসারটা কি হবে এখানে? এই বাক্যটা সঠিক করতে হবে, চিন্তা করতে হবে, এই সেন্টেন্স কারেকশন গুলো আনসার করতে চিন্তা করতে হবে প্রচুর পরিমাণে। কি দিলাম? দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং পিকচার। দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং পিকচার, আমরা জানি সাধারণত সুপারলেটিভ ডিগ্রি, এই যে মোস্টটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? দি বসে, দি বসে। যদি কখনো কোনো একটা ধরো মোস্ট অর্থ, মোস্ট অর্থ যদি তোমার এই খুব হয়, অর্থাৎ মোস্ট অর্থ কি মানে বেশি না, অনেক বেশি, এই ধরনের বোঝালে তোমার এই যে, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে অ্যামেজিং পিকচার, অ্যামেজিং পিকচার বলতে এখানে হচ্ছে তোমার দিস ইজ মোস্ট অ্যামেজিং পিকচার হবে, অর্থাৎ এখানে দা হবে না, আর্টিকেল হিসেবে কি ব্যবহৃত হবে? এ ব্যবহৃত হবে। এটা খুবই চিত্তাকর্ষক ছবি, এটা খুবই কি চিত্তাকর্ষক ছবি। অর্থাৎ মোস্ট শব্দটি সবসময় সুপারলেটিভ ডিগ্রি হিসেবে, সুপারলেটিভ ডিগ্রির হিসেবে ব্যবহৃত হয় না, এটার আলাদা একটা অর্থ আছে। অর্থাৎ বেশি বোঝাতে আমরা মোস্ট শব্দটা ব্যবহার করি, আবার মোস্ট যখন সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হবে কোনো বাক্যে, তখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে মোস্টের আগে দা বসবে। বোঝা গেল? দ্বিতীয় প্রশ্নটা কি হবে তাহলে? এখানে দা হবে না, কি হবে? এখানে মোস্ট হবে। হ্যাঁ, মোস্ট অ্যামেজিং পিকচার। এরপরে এটাতে কি হবে? হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড বয় ইন দ্য ক্লাস, এটা কি হবে? এটার একটা এই সেন্টেন্সটার, এই ধরনের সেন্টেন্সের একটা কি রয়েছে, এই ধরনের সেন্টেন্সের একটা তোমার রুল রয়েছে। সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে কি থাকে, যদি কোনো সেন্টেন্সে মোস্ট থাকে, তারপরে যদি একটা এজেক্টিভ থাকে, মোস্ট থাকবে, তারপরে একটা এজেক্টিভ থাকবে, এবং সেই মোস্টের আগে কি হবে? তা হবে, কিন্তু পরবর্তীতে এই যে এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, ইন দা ক্লাস, প্রিপোজিশনাল একটা ফ্রেজ আছে, সেই জন্য, সরি, প্রিপোজিশনাল একটা অবজেক্ট আছে, এই জন্য এখানে কি হবে? দা প্লাস মোস্ট প্লাস ইন বা অফ বা কোনো প্রিপোজিশন হয় আর কি, ডট 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 কোনো প্রিপোজিশন, তাহলে এখানে কি হবে? হি ইজ দা মোস্ট হবে। এই ক্ষেত্রে কি হবে? হি ইজ দা মোস্ট। দুটার পার্থক্য বোঝাতে পারলাম?
শুনতে পাচ্ছ তো ঠিক মতো নাকি? ওকে, ঠিক আছে, শুনতে পাচ্ছ মনে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ডেথ ইজ মোর প্রেফারেবল দেন ডিসঅনার। ডেথ ইজ মোর প্রেফারেবল দেন ডিসঅনার। ডেথ ইজ মোর প্রেফারেবল, এখানে প্রেফারেবল টু হবে, এটা এটা দেন হয় না, টু হবে, টু হবে। তাহলে এটা এটা সঠিক, এই বাক্যটা আবার সঠিক করো তোমরা। ডেথ ইজ মোর প্রেফারেবল টু ডিসঅনার। দেখো আমরা জানি প্রেফারেবল মানে কি, প্রেফারেবল মানে হচ্ছে তোমার এই শব্দটাই প্রেফারেবল শব্দটা, অর্থাৎ এটা হচ্ছে বেশি বোঝাতে এই ধরনের প্রেফারেবল, বেশি ভালো বোঝাতে প্রেফারেবল বলা হয়। তাহলে আমরা কিন্তু এখানে প্রেফারেবল শব্দটার মাধ্যমে আমরা তুলনা বোঝাচ্ছি, তাহলে আমাদের আর মোর শব্দটা ব্যবহার করার কোনো দরকার নেই। ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, কি হবে? ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। ডেথ ইজ প্রেফারেবল টু কি হবে? ডিসঅনার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার 4 নাম্বার এক্সাম্পলটাতে দেখো, মাদার ইন হার অ্যারোজ টু সি দ্য ল্যাড। মাদার ইন হার অ্যারোজ, মাদার ইন হার অ্যারোজ টু সি দ্য ল্যাড। এটা একটু সঠিক করতে হবে বাক্যটা। আমরা জানি দি প্লাস কমন নাউন, যদি কোনো সেন্টেন্স দি প্লাস কমন নাউন হয় তাহলে সেটি হয় অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তাহলে এইখানে মাদার ইন হার অ্যারোজ টু সি দ্য ল্যাড, অর্থাৎ বালকটি দেখার পরে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠছিল, তার মধ্যে কি হয়েছিল? মাতৃত্ব জেগে উঠেছিল। তাহলে মাদার ইন হার অ্যারোজ টু সি দ্য ল্যাড, দা মাদার হবে এখানে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট করতে আমাদের এখানে কি বসাতে হবে? দা এর আগে দার পরে মাদার বসাতে হবে, দা মাদার, দা মাদার বসাতে হবে। আচ্ছা, তারপরে দেখেন দা মাদার ইন হার অ্যারোজ, তাহলে এখানে এই ধরনের সেন্টেন্স গুলোতে বুঝতে হবে এখানে শুধু মাকে বোঝাচ্ছে না, এখানে মায়ের যে গুণ সেটাকে বোঝাচ্ছে, মাতৃত্বটাকে বোঝাচ্ছে। দ্য কার্টিসি brings a man's real identity. The courtesy brings a man real identity. The courtesy brings a man's real identity. The courtesy brings, আমরা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, অ্যাবস্ট্রাক্ট নাউন সমূহের আগে দা বসাই না, তাহলে এখানে শুধু এইটুকু আনসার এইটুকু দিলে হবে, কার্টিসি ব্রিংস আ ম্যান। এখানে নির্দিষ্ট করে বোঝানোর কিছু নেই, কার্টিসি মানে কার্টিসি, কার্টিসি ব্রিংস আ ম্যানস রিয়েল আইডেন্টিটি, তাহলে এটা কি হবে? আনসার কার্টিসি হবে, শুধু অনলি কার্টিসি। হি অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন, হি অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন, এই বাক্যটা সঠিক করে দাও আমাকে। দা হবে না রেশনা, আমি তোমাদের মেসেজ গুলো অনেক সময় দেখি না, যদি নেট ডিস্টার্ব না হয় তাহলে তোমরা এই ওরালি বললে ভালো হয়, মেসেজ গুলো আবার ক্লিক করে আনতে হয় তো, আমি সরাসরি শো করে। আচ্ছা, আমি তারপরও পাশে রাখি। He appeared in the examination. He appeared in the examination.
he appeared in the examination. তিনটা শব্দ লিখে রাখো, তিনটা শব্দ লিখে রাখো। appeared at sit for appeared at sit for appeared at sit for দুইটা মানে হচ্ছে পরীক্ষা দেওয়া, অর্থাৎ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই দুইটা প্রিপোজিশন, এই দুইটা প্রিপেয়ার্ড প্রিপোজিশন বসে। appeared in না হয় কি হবে, at হবে। appeared in না হয় কি হবে, at হবে। এই ধরনের প্রবলেম গুলো আসতে পারে পরীক্ষা। He wants to return back my money. He wants to return back my money. এটা সঠিক কি হবে? সোহান, রোশনা, আমরা সবাই আছো তো? মুসাইবা আসে আর যায়, ওনার নেট ডিস্টার্ব করে। তাহলে কি আমাদের এক্সাম্পলটা কি ছিল? হি ওয়ান্টস টু রিটার্ন ব্যাক মাই মানি। তাহলে এখানে দেখো, এখানে একটা আমরা রিডান্ডেন্সি এরর পাচ্ছি, সেটি হচ্ছে এই রিটার্ন ব্যাক, রিটার্ন মানিও ফেরত দেওয়া, ব্যাক মানিও ফেরত দেওয়া। তাহলে একটাই হবে, যে কোনো একটাই হবে। রিটার্ন, হি ওয়ান্টস টু রিটার্ন মাই মানি, হি ওয়ান্টস টু ব্যাক মাই মানি। ঠিক আছে, হি ওয়ান্টস টু রিটার্ন মাই মানি, অর্থাৎ ব্যাকটা হবে না। এই ধরনের ইজি ইজি প্রবলেম গুলো আসবে, মাথাটাকে ঠিক রাখতে হবে। অপশন গুলো যেহেতু একটু কাছাকাছি থাকবে, সেহেতু একটু দেখে আমাদের আনসার করতে হবে। ওকে, she is nervous but is optimistic. she is nervous but optimistic. আগে তোমার একটা বাক্য সলভ করার জন্য, কারেক্ট করার জন্য তোমার আগে চিন্তা করতে হবে এটা কোন ধরনের প্রবলেমটা বাক্যের মধ্যে দেওয়া আছে। she is nervous, দেখো এখানে আমি দিলাম she is nervous, নার্ভাস এটা অ্যাডজেক্টিভ, নার্ভাসটা কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে বার দিয়ে আমরা যে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করলাম, এখানে আবার ইজ দেওয়ার মানে কি? এখানে ইজ দেওয়ার কোনো দরকার নেই, অর্থাৎ বাক্যটা আমাদের এখানে উজ্জ থাকবে, এখানে ইজটা উজ্জ থাকবে। কিভাবে? she is nervous but she is optimistic. সে খুব নার্ভাস, স্নায়বিকভাবে বিকারগ্রস্ত, এবং বাট অপটিমিস্টিক, কিন্তু সে আশাবাদী। তাহলে এখানে she is nervous, এই পরবর্তী বাক্যের পরবর্তী অংশেরও কিন্তু সাবজেক্ট হবে she, তো আমাদের she দুইবার ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে she is nervous বা optimistic হবে, is optimistic হবে না। ওকে, he lives in the ফুল প্যারাডাইস, ফুলস প্যারাডাইস, বোকার স্বর্গে বসবাস। ফুলস প্যারাডাইস মানে কি? বোকার স্বর্গে বসবাস। এটার আরেকটা বাগধারা লিখে রাখে, অ্যাবোর্ড, অ্যাডোব, সরি অ্যাবোর্ড অফ গড, অ্যাবোর্ড অফ গড, অ্যাবোর্ড অফ গড। ঠিক আছে, তাহলে ফুলস প্যারাডাইস, এটা হচ্ছে আমি এখানে বাক্যের মধ্যে দিলাম আমরা কি, কই বাক্যটা কই, হি লিভস ইন দা ফুলস প্যারাডাইস। তাহলে প্যারাডাইস মানে হচ্ছে স্বর্গ, তোমরা জানো প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন, যেগুলো হচ্ছে জন মিল্টনের মহাকাব্য, জন মিল্টনের মহাকাব্য। তাহলে হি লিভস ইন, ইন ফুলস প্যারাডাইস হবে, ইন দা হবে না, এখানে দা নাই, এই ইডিয়মসটাতে কি নেই, দা নাই। ইন দা ফুলস প্যারাডাইস হবে না, ইন ফুলস প্যারাডাইস হবে। এটার আরেকটা কি আছে, এটার আরেকটা তোমার, এটার আরেকটি ইডিয়মস আছে, ইডিয়ম আছে, সেটি হচ্ছে অ্যাবোর্ড অফ গড। অ্যাবোর্ড অফ কি? গড। গড সাধারণত জিটা বড় হাতের লিখলে ভালো হয়, গড আমরা যখন আল্লাহ লিখি বড় হাতের দিই। তাহলে এই দুইটার অর্থ কিন্তু সেম। আমি পরবর্তী দিলাম, এভরিওয়ান ওয়ান্টস টু
everyone wants to have the abode of God. Abode of God. এখানে হচ্ছে false paradise। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এখানে এটা হবে না। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখো তোমরা। এই যে ফর এক্সাম্পল এটা হচ্ছে তোমার অ্যাবোর্ড অফ গড, মানে হচ্ছে মানে স্রষ্টাকে পেতে চাওয়া আর কি, স্রষ্টাকে পেতে চাওয়া। হয় স্রষ্টাকে পেতে, এভরিওয়ান ওয়ান্টস টু হ্যাভ দ্য অ্যাবোর্ড অফ গড। হ্যাভ দ্য অ্যাবোর্ড অফ গড, এই বাক্যটার সঠিক রূপ কি হবে? এখানে দা হবে না আর কি, হ্যাভ অ্যাবোর্ড অফ গড হবে। এখানে শুধু অ্যাবোর্ড অফ গড। ঠিক আছে, তাহলে হি লিভস ইন ফলস প্যারাডাইস, এভরিওয়ান ওয়ান্টস টু হ্যাভ অ্যাবোর্ড অফ গড। আচ্ছা, গড 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 বলা হচ্ছে। It is he who have solved the problem. It is he who have solved the problem. এটা একটু সঠিক করে, এটা তোমরা পারার কথা। It is he who have solved the problem. Musaifa has। has বাকিরা তো সবাই কেউ নাই, ওরা ট্রাই করো, একটু অপেক্ষা করো। আচ্ছা, তাহলে দেখি আমরা এরপর এক্সাম্পলটা কি। ইট ইজ হি হু হ্যাভ হবে না, কারণ হচ্ছে এখানে এটা রিলেটিভ প্রোনাউনের আগে, এই যে রিলেটিভ প্রোনাউনের আগে যেই সাবজেক্টটা বসে সেই সাবজেক্টটাকে বলে অ্যান্টিসিডেন্ট। ইট ইজ হি, অর্থাৎ হি অনুসারে পরবর্তী ভার্ব হবে। এখানে হি 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 এর জন্য আমরা কি হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো? হি এর জন্য হ্যাজ বসাবো। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো, এরপরে যাই আমরা। দিস ম্যান ইজ মাই ফার্স্ট এনিমি। দিস ম্যান ইজ মাই ফার্স্ট এনিমি, এটার মানে কি? ফার্স্ট এনিমি, ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে আসলে গভীর, অর্থাৎ অন্তরের, হার্ট, হার্টফুল যেটাকে বলি আমরা, সেটা। তাহলে এখানে বলা হচ্ছে দ্য ম্যান ইজ মাই ফার্স্ট এনিমি। তাহলে আমাদের অন্তরের গভীরের কাছের একজন মানুষ কিভাবে এনিমি হয়? তাহলে এটাকে আমাদের কি করতে হবে? সঠিক করতে হবে। দিস ম্যান ইজ মাই, অর্থাৎ সে আমার মানে সে আমার চরম শত্রু। চরম শত্রু অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করি। একটা শব্দ লিখে তোমরা, সর্ন, SWORN, SWORN। তাহলে এখানে ফার্স্ট না হয় কি হবে? ফার্স্ট অর্থ হচ্ছে অন্তরের বা গভীর। সর্ন মানে হচ্ছে চরম, অর্থাৎ মারাত্মক। SWORN, সর্ন। এই দু একটা জিনিস মুখস্থ করে রাখবা, অর্থাৎ মাথায় থাকলে হলো ওয়ার্ডটা। I saw bad dream last night. I saw bad dream last night. এর পরেরটা হচ্ছে I saw bad dream last night। এটা সঠিক করে দেখি। তুমি তো আর ঘুমের মধ্যে দুনিয়ার সব স্বপ্ন একসাথে দেখো নাই। তাহলে এখানে এই আমরা একটা একটা ভার্বের নাম জানি, যেটার নাম হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব, কগনেট ভার্ব কোনগুলো? কগনেট ভার্ব হচ্ছে আই ড্রিমড হবে, আই ড্রিমড ব্যাড ড্রিম, আই ড্রিমড এ ব্যাড ড্রিম হবে না। ড্রিম সবসময় অতীত হয়ে যায়, বুঝছো? ড্রিম কখনো তোমার প্রেজেন্ট হবে না, দেখেছি, অর্থাৎ এটা অতীত হিসেবে দেওয়া ভালো আর কি, অর্থাৎ আগে দেখেছো তুমি। হ্যাঁ, পারফেক্ট ব্যবহার করা যায়, পারফেক্টও ব্যবহার করা যাবে, তবে অতীত ব্যবহার করে সবচেয়ে বেটার আর কি। সবসময় বিভিন্ন বইপত্রে তোমার হচ্ছে পারফেক্ট ব্যবহার করে না স্বপ্নের ক্ষেত্রে, যেহেতু সেটা আগে দেখে ফেলেছো, এই জন্য।
ডে ড্রিমও তো, হ্যাঁ ডে ড্রিমও আগে দেখে না, ডে ড্রিমও তো অলওয়েজ দেখা যায় বলতে এটা আসলে ড্রিম মানে ড্রিমটা যখন দেখেই তো তুমি মানুষকে বলছো। ডে ড্রিম হোক সেটা নাইট ড্রিম হোক, যে এটা হোক বা নাইট মেয়ার হোক, এটাই হোক, ওই ক্ষেত্রে চিন্তা আর কি। তাহলে আই ড্রিমড এ ব্যাড ড্রিম, যখন দেখবা একটা নাউন অর্থাৎ ভার্বটা কোন একটা নাউন থেকে উচ্চারিত হবে, অর্থাৎ এখানে এই যে দেখো দেখো নাউন এবং হচ্ছে ভার্বটা সেম, সেই ধরনের ভার্বকে আমরা কি বলবো? সেই ধরনের ভার্বকে আমরা সমধাতুজ ক্রিয়া বলবো, সমধাতুজ ক্রিয়া। বাংলায় যে সমধাতুজ, সেটাই হচ্ছে এই যে কগনেট ভার্ব। তাহলে এখানে হচ্ছে এটা কগনেট ভার্ব। তাহলে এ ব্যাড ড্রিম, আই ড্রিমড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। আর এখানে হচ্ছে তোমার পাস্ট হচ্ছে, কারণ হচ্ছে এখানে লাস্ট নাইটও দেওয়া আছে, এটাও একটা সাইন। তারপরে দেখা যাচ্ছে মাই ব্রাদার লেফট ইয়েস্টারডে লাস্ট নাইট, মাই ব্রাদার লেফট ইয়েস্টারডে লাস্ট নাইট। দেখি এটা পারেন কিনা বলেন। মাই ব্রাদার লেফট ইয়েস্টারডে লাস্ট নাইট। আচ্ছা, এখানে ইয়েস্টারডে আর লাস্ট নাইট দুইটাই ইউজ হয়েছে। এখানে এটা এই জন্য তো এটা সঠিক করতে বলছেন, ইয়েস্টারডে হবে না, এখানে লাস্ট নাইট দিলে সুন্দর যেকোনো হয়, একটা দেওয়া সুন্দর যাবে হবে। না? যে কোনো একটা দেওয়া যাবে। লেফট ইয়েস্টারডে, মাই ব্রাদার লেফট ইয়েস্টারডে, মাই ব্রাদার লেফট লাস্ট নাইট দিলে একটু বাক্যটা সুন্দর হয় আর কি, শ্রুতিমধুর হয় শুনতে। তো এখানে কিন্তু তোমাদের ওই বিষয়গুলো দেখবে যে যদি এমসিকিউ রিটেনে তো এগুলো আসার সম্ভাবনা নাই। এমসিকিউ হলে তো অপশন দেওয়া থাকবে, অপশন দেখে তুমি অ্যান্সার করবে যেভাবে যেটা দেওয়া থাকে আর কি, যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, অর্থাৎ শুদ্ধ যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। The meeting was held in a wide hall. In a wide hall. The meeting was held in a wide hall. In a wide hall. এখানে একটা জিনিস জেনে রাখবা, যদি কোনো একটা আবদ্ধ আবদ্ধ বা কোনো একটা বিল্ডিং এর ভেতর, কোনো একটা আবদ্ধ জায়গার ভেতর যদি আমরা তোমরা প্রশস্ততা চিন্তা করো, হুম, কোন একটা এই প্রশস্ত জিনিস যদি চিন্তা করো, খোলা জায়গা যদি চিন্তা করো, সেটাকে ওয়াইড ব্যবহার করতে পারো তোমরা। যদি আবদ্ধ বা বিল্ডিং এর ভিতর একটা স্পেসাস রুম, ওটাকে ওয়াইড রুম বলতে পারবে না, তোমরা বলবো এটাকে স্পেসাস রুম। তাহলে এখানে কি হবে, এটা কিন্তু একটা মিটিংটা কোন একটা বিল্ডিং বা কমিউনিটি সেন্টারের ভিতরে হচ্ছে, তাহলে ওখানে হল রুমকে আমরা ওয়াইড বলতে পারবো না, আমরা কি বলতে পারবো? স্পেসাস বলতে পারবো, যদিও দুইটার অর্থ কি সেম। তাহলে কি হবে আনসার? দ্য মিটিং ওয়াজ হেল্ড ইন এ স্পেসাস হল। ঠিক আছে, স্পেসাস হবে। কি হবে? জি ভাইয়া? হ্যাঁ, এটা রিডান্ডেন্সি। আচ্ছা, ইট কোয়ার্টার টু 10, ইট কোয়ার্টার টু 10, এটা একটু সঠিক করে দেন। এখানে আরেকটা আছে, এখানে একটু ভুল হয়েছে, ভার্বটা দিই না, ইট ইজ কোয়ার্টার টু 10, এটা সঠিক করতে হবে। ইট ইজ কোয়ার্টার টু 10, 10 মানে কি 10টা বাজতে আর 15 মিনিট বাকি, এরকম আর কি, অর্থাৎ 9:45। ইট ইজ কোয়ার্টার টু 10। দেখো এটা হচ্ছে কোয়ার্টার, এটা একটা অংশ বোঝায় সবসময়, কোয়ার্টারটা একটা অংশ বোঝায়। তো ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের এইখানে একটা তোমার হচ্ছে কি একটা আর্টিকেল বসাতে হবে আর কি। তো ইট ইজ এ কোয়ার্টার টু 10 হবে, ইট ইজ এ কোয়ার্টার টু 10। আমরা সব টাইমের ওই সময়ের 10টার জন্য চিন্তা করতেছি, আমরা পৃথিবীর সব 10টার জন্য চিন্তা করতেছি না, এই জন্য দিতে হবে। ইট ইজ এ কোয়ার্টার টু 10। এই ধরনের ছোট ছোট বাক্য দিলেও কনফিউশনে পড়ে যায়, সো এগুলো একটু দেখতে হবে। ঠিক আছে।
our vacation, আচ্ছা, I have bought a dozen eggs. I have bought a dozen eggs. I have bought, এখানে একটা হবে, আমি তো আনসারও বলে দিয়েছি না। এটা আসলে এগুলা তোমার বলতে বলতে চলে আসবে, তুমি যখন বারবার প্র্যাকটিস করবা চলে আসবে এমনি। তুমি I have bought a dozen eggs, তারপরে কেন জানি আমি কনফিউশনে পড়ে যাই, স্টুডেন্টরা বুঝলাম না। এই ধরনের এক্সাম্পল গুলো আসে আমাদের সময়। সেন্টেন্স কারেকশন আসছিল দু একটা, ইজি ইজি সেন্টেন্স কারেকশন আসছিল আর কি, তেমন খুব বেশি কঠিন না পারার মতো কিছু দেয় না আসলে। কিছু কোয়েশ্চেন দেয় না পারার মতো, সেটা হচ্ছে তোমার স্টুডেন্টরা ভুল করে কি, সেন্টেন্স কমপ্লিশনটা একটু ভুল করে, তারপরে হচ্ছে ওই যে ওয়ার্ড সিলেকশনটা একটু ভুল করে। ওয়ার্ড সিলেকশন থেকে দু একটা প্রশ্ন হয়, যদিও এটা মনে হয় তোমাদেরকে এটা কোনো জায়গায় পড়ায় না, তবে ওখান থেকে একটা দু একটা প্রশ্ন হয় আর কি। যেমন আমাদের সময় একটা প্রশ্ন আসছিল হচ্ছে ভ্যালুস, প্রিন্সিপালস, তারপরে হচ্ছে মোরালস, এরকম অনেকগুলো একই সেম এক্সাম্পল, মানে সেম সেম ওয়ার্ড, অপশন চারটার অর্থই সেম। তো ওখানে ওই সেন্টেন্সটাতে কোন ভাগ, কোন শব্দটা হবে তুমি কিভাবে বুঝবা? তাহলে এই প্রশ্নগুলো খুব কঠিন হয়ে যায়। এমনকি আমি আন্দাজে দিছিলাম প্রিন্সিপালস, আমারটা হয়ে গিয়েছিল আর কি, লাকিলি। আর হচ্ছে ভোকাবুলারি মুখস্থের বিষয়গুলা পেরে গেলে তোমার একটু কনফিডেন্সও থাকে। এই কারণে তো আমি বারবারই বলি তোমাদেরকে জানা প্রশ্নগুলো যাতে ভুল না করো। জানা প্রশ্ন ভুল করলে তুমি পরীক্ষার হলে একটু মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এই জন্য যার যে বিষয়টা দক্ষতা বেশি সেই বিষয়টা আগে দাগাও, এটাই হচ্ছে আমার বিষয়টা আর কি। আর এমনিতে যেভাবে যেভাবে দাগাও, এভাবে এক একজনের নিয়ম এক এক ধরনের, ওটা